মা নতুন কোনো জেরা করার ফুরসত পাওয়ার আগেই মেঘ চোরের মতো এক প্রকার দৌড়ে ঘর থেকে দৌড়ে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আলিয়া বানু মেয়ের এই অদ্ভুত বাচ্চামি আর পাগলামি ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না বলে দরজা আটকে ঘরে ফিরে এলেন। শ্যামলী বাগেরহাট বাস টার্মিনালে এসে যখন চার বান্ধবী মিলিত হলো, তখন চারজনেরই বুক দুরু দুরু কাঁপছে। জীবনে প্রথমবার পরিবারের চোখে ধুলো দিয়ে মস্ত বড় এক মিথ্যের আশ্রয় নিয়ে এতখানি সাহস দেখিয়ে একা একা বাড়ি থেকে বের হয়েছে ওরা। টার্মিনালের কোলাহল পেরিয়ে যখন ওরা কাঙ্ক্ষিত হানিফ এন্টারপ্রাইজ এর এসি বাসে উঠল, তখন যেন চার জোড়া ফুসফুস একসাথে স্বস্তির শ্বাস ফেলল। বাসের ভেতরের এসির ঠান্ডা বাতাসে নিজের বরাদ্দকৃত উইন্ডো সিটে আরাম করে গা এলিয়ে দিল মেঘ। খুলনা বাগেরহাট থেকে ঢাকা হয়ে সোজা সুদূর কক্সবাজার সামনে আরও প্রায় 12 থেকে 14 ঘন্টার এক লম্বা ও ক্লান্তিকর জার্নি বাকি ওদের। ওদিকে কক্সবাজারের রামু সিনা নিবাসের সরকারি বাংলোর এসি রুমে বসে তখন এক নাগারে কফির মগে চুমুক দিচ্ছিল মেজর শীর্ষ কার্টার। ঠিক তখনই তার পার্সোনাল ফোনে স্ক্রিন কেঁপে এক জরুরি কল ভেসে এলো। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে মেজরের নিজস্ব এক বিশ্বস্ত গুপ্ত কর্মচারীর তটস্থ ও ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, স্যার, আপনি যে খুলনায় সাত্তার মাস্টারের যে মেয়ের উপর সার্বক্ষণিক যে নজর রাখতে বলেছিলেন, সে মেয়ে এইমাত্র শ্যামলী বাগেরহাট বাস টার্মিনাল থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার গাড়িতে উঠেছে স্যার। নিজের খাস ইউনিফর্মারের মুঠোফোন থেকে উক্ত চঞ্চল্যকর খবরটা শুনে শিষ্য প্রথমে চরম অবাক হতে গিয়েও পরক্ষণেই শান্ত হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসির রেখা। এই মেঘ যা দোষী আর অবাধ্য, তার পক্ষে এমন দুঃসাহসিক ও পাগলামি ভরা কাজ করাটা খুব একটা অকল্পনীয় বা অসম্ভব কিছু নয়। ও যে কোনো একটা ফোন দিয়ে আসছে, তার শিষ্য গত রাতেই মেঘের গলার উদাসীন সুর শুনে কিছুটা আঁচ করতে পেরেছিল। শিষ্য গম্ভীর ও রাশভারী গলায় প্রশ্ন করল, সাথে আর কে কে আছে? ও কি একা? না স্যার, ও একা নয়। সঠিক নাম পরিচয় এখনও জানি না, তবে সাথে আরও 3জন সমবয়সী মেয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে ওর কলেজের বান্ধবী। কথাটা বলেই ইনফর্মার মুসা চট করে চ্যাট বক্সে বাসের ভেতর থেকে গোপনে তোলা একটি ছবি পাঠিয়ে দিল। শীর্ষ ল্যাপটপ একপাশে সরিয়ে চ্যাট বক্সে সেই ছবিটার উপর ক্লিক করলো। ছবিতে দেখা যাচ্ছে ডাস্টি রোজ রঙের সিল্কের পোশাকটা মেঘালয়া আর রাইসা এক সিটে পাশাপাশি বসে আছে, আর ঠিক পেছনের সিটে ফাতিমা আর তানিয়া জানলার কাছে মাথা এলিয়ে চোখ বুঝে রেখেছে। ছবিতে মেঘের সেই কপালে ছোট্ট পাথরের টিপ আর মায়াবী শ্যামলা মুখের অবয়বটা দেখা মাত্রই শিষ্যর আর অন্য কিছু দেখার বা বোঝার প্রয়োজনই হলো না। তার শিকার নিজের ইচ্ছায় নিজে থেকেই মেজরের ডেরার দিকে ছুটে আসছে। শীর্ষ ফোনের স্পিকারে নিজের কণ্ঠস্বর আরও 1 ডিগ্রি চড়া ও কঠিন করে নির্দেশ দিল, গাড়ি ঢাকা পার হওয়া থেকে শুরু করে কক্সবাজার পৌঁছানো পর্যন্ত ওদের ছায়ার মতো ফলো করো। প্রপার সিকিউরিটি দেবে 4জনকে। ওদের সুরক্ষায় বা নিরাপত্তায় যেন বিন্দুমাত্র কোনো ঘাটতি না হয়। যদি কোনো কারণে একটা আঁচও ওদের গায়ে লাগে, তবে তোমার এই চাকরি আমি 1 সেকেন্ডে নট করে দেব। গট ইট? মেজরের এমন বজ্রকঠিন হুঙ্কার শুনে ওপাশে থাকা মুসা ভয় থরথর করে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলল, বুঝেছি স্যার, একেবারে পরিষ্কার বুঝেছি, কোনো ভুল হবে না। শীর্ষ লাইন কাটার আগে শান্ত কিন্তু এক চরম অধিকার বোধ মাখানো গলায় আবারও মুখ খুলল, আর শোনো মুসা, আহসান আফটার ওকে আর কখনো নিজের মুখে মেয়ে বা সে বলে সম্বোধন করবে না। রেসপেক্ট দিয়ে সবসময় ম্যাম বলে রাখবে, বিকজ শি ইজ মাই উড বি ওয়াইফ। শিশুর মুখে এমন গম্ভীর ও চূড়ান্ত ঘোষণা শুনে ওপাশ থেকে মোসার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। মুখের চোয়াল সোজা ছুঁড়ে পড়ল। তাদের বাংলাদেশ আর্মির পাখা মেজর শীর্ষ কার্টারের হবু স্ত্রী কিনা এতটুকু একটা পিচ্ছি 18 বয়সী কলেজ পুরো মেয়ে। আশ্চর্য, একেবারে অবিশ্বাস্য ও অলৌকিক কাণ্ড। মুসা নিজের বিস্ময় চেপে কোনো মতে বলল, জি স্যার, ইয়েস স্যার, ম্যামের কোনো ক্ষতি হতে দিব না। ফোনটা কেটে দিয়ে শীর্ষ চেয়ার ছেড়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। রাতের কক্সবাজারের সমুদ্রের গর্জন যেন দূর থেকে তার কানে ভেসে আসছে। সে অন্ধকারের
দিকে তাকিয়ে এক মায়াবী চওড়া হাসি হেসে বিড়বিড় করে উঠল, আমার ডেরায় তোমাকে স্বাগতম, মাই ব্ল্যাক বিউটি। মায়াবনা বিহারণী নিজেই যখন তৃষ্ণার্ত প্রেমিকের মরুভূমিতে বৃষ্টি হয়ে ঝরতে আসছে, তখন এই মেজর গার্দার তোমাকে কিভাবে বরণ করে নেয় তা দেখার জন্য এবার প্রস্তুত হও। চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছে না। ল্যাপটপ খুলে কাজ করতে গেলেও তার অস্বস্তির চোখ দুটো তখনও ল্যাপটপের স্ক্রিনে ভেসে থাকা মেঘের সেই মায়াবী ডাস্টি রোজ রঙের পোশাক পরা ছবিটার দিকে নিবদ্ধ। ছবিটার দিকে তাকিয়ে শিশুর মগজে বারবার হাতুড়ির মতো আঘাত করতে লাগলো গত রাতে ফোনের ওপার থেকে ভেসে আসা মেঘের সেই ভারী আর ভাঙা কণ্ঠস্বরের কথাগুলো। কান্না যার গলার মণিকণ্ঠ, তার না কেঁদে আর কি উপায় বলুন? এই দুনিয়ায় কান্নাই এখন আমার একমাত্র বন্ধু, আর কান্নাই আমার পরম শত্রু। 17 বছরের একটা চঞ্চল ঠোঁট কাটা মেয়ের মুখে এমন বৈরাগ্য আর জীবন বিদ্বেষী কথা শিষ্যকে চরমভাবে আশ্চর্য করে। একটু এক বুক তীব্র বিস্ময় আর কৌতূহলের নিয়ে গত রাতে মেঘের বাকি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল মেজরের মন। সে মেঘের সেই উদাসীনতার ঘোর কাটাতে এবং তার ভেতরের আসল ক্ষতটা পরিমাপ করতে নিজেই একটু দার্শনিক ভঙ্গিতে বলে উঠেছিল, মানুষের জীবন মূলত দুটো স্তরে বিভক্ত বাবুর মাম্মা। 1, বিয়ের পূর্ব সময় অবধি, আর 2, বিয়ের পরবর্তী সময়ের দুঃখ। জীবনের এক স্তরে মানুষ সাময়িক সুখ লাভ করে বটে, কিন্তু অন্য স্তরে অপেক্ষা করে থাকে কেবলই কষ্ট আর হতাশা। মানব চক্রের চাকাটা চিরকাল এইভাবেই ঘূর্ণায়মান। শিষ্য ভেবেছিল তার এই তাত্ত্বিক কথায় মেঘ হয়তো রেগে গিয়ে আগের মতো চ্যাট করে উঠবে, কিন্তু ওপাশে মেঘ তখন শিষ্যর কণ্ঠ না চিনে মধ্যরাতের সেই নিস্তব্ধতায় এক অচেনা পুরুষের গলার গম্ভীর্যের মোহে এক অদ্ভুত ঘোরের মাঝেই যেন নিজের ভেতরের আগ্নেয়গিরিটা উগড়ে দিয়ে বলে উঠেছিল, তাই বুঝি? তবে কোন সুখের খোঁজে আমার মেজ বোন ঝিলি ধর্ষিত হয়ে নিজের পবিত্র জীবনটা চিরতরে বিসর্জন দিল, বলতে পারেন? এই সমাজের নিকৃষ্ট পুরুষদের পাশবিক লালসাই তো একমাত্র নিষ্পাপ মেয়ের জীবনের সব কিছু এক নিমিষে কেড়ে নিয়েছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করে আমার কলিজার বোনটা একদিন রাতের আধারে ঘর ছেড়েছিল, সেই বেইমান, সেই নরপশু মানুষটাই তো টাকার লোভে আমার বোনটাকে অন্য একদল হায়নার হাতে তুলে দিয়েছিল, যারা তিলে তিলে ছিঁড়ে খেয়েছে আমার কোমল নিষ্পাপ বোনটাকে। স্পিকারে মেঘের মুখ থেকে বের হওয়া এই ভয়ঙ্কর সত্যটা শোনা মাত্রই রামু সেনানিবাসের এসি ঘরের ভেতরেই মেজর শীর্ষ কাতারের পুরো দেহের লোম এক ঝটকায় খাড়া হয়ে গিয়েছিল। তার আর্মির ধারালো মগজ যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল। সে নিজের কানকে বিশ্বাস করতেই পারছিল না। কি বলছে এসব মেঘালয়া? গণধর্ষণ, তারপর লোকলজ্জায় আত্মহত্যা। সাত্তার মাস্টারের পরিবারের এমন এক বিভৎস অতীত লুকিয়ে আছে যা আজ অবধি কোনো পুলিশ ফাইল বা ইন্টেলিজেন্সের রিপোর্টে উঠে আসেনি। নিজের ভিতরের পেশাদায়িত্ব আর ক্রোধকে এক সুতোয় এনে শিষ্য গত রাতে চরম রাগান্বিত ও বজ্রকঠিন উচ্চস্বরে ধমকে সুরে প্রশ্ন করেছিল, কে, কোন কুলাঙ্গার এমন জঘন্য কাণ্ড করেছে তার সাথে? নাম বলো তার। ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার। শিষ্যর মেজরি সুলভ সেই রাগান্বিত ও তীব্র চিৎকারে এক ছটকায় মেঘের অবচেতন মনের সমস্ত ঘোর কেটে গেছিল। সে চমকে উঠে বুঝতে পেরেছিল আবেগের বশে এক অচেনা রং নম্বরের পুরুষের কাছে সে তাদের পরিবারের সবচেয়ে গোপন ও রক্তাক্ত ক্ষতটা ফাঁস করে ফেলেছে। ভাবতেই ভয়ে আর আতঙ্কে মেঘের পুরো শিরতারা বিয়ে এক বরফ শীতল ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। সে নিজেকে সামলাতেই নিজের ভিতরের সমস্ত ক্ষোভ আর পুরুষ জাতির প্রতি জমে থাকা আচন্ম ঘৃণা এক শীতই এনে এপাশ থেকে আরও বিষাক্ত ছলের মতো ফিসফিসিয়ে উত্তর দিয়েছিল, কোন এক লালসায় মত্ত পশুর চেয়েও অধম পুরুষ করেছে। এ দুনিয়ার পুরুষ যাত্রা মানেই এক একটা বেইমান, ঠকবাজার চরম প্রতারক। আর আপনি মাঝরাতে ফোন দিয়ে পরনারী খোঁজ নিয়ে আপনিও তো হয়তো তাদেরই গোত্রের একজন। দুপুর 12টা, মাথার ওপর গনগনে সূর্য। রামু উপজেলার চৌমুহনী স্টেশন এর কোলাহলে ব্যাগপত্র নিয়ে সিএনজির জন্য অপেক্ষা করছিল 4 রমণী। এখান থেকে ফতেখার কুল খুব একটা দূরে নয়, যেখানে মেঘের নানুবাড়ি অবস্থিত। সিএনজিতে যেতে মিনিট 15 থেকে 20 সময় লাগবে, কিন্তু দীর্ঘ বাস জার্নির ক্লান্তিতে আর রোদের তাপে ওরা 4 জনই তখন কিছুটা নাজেহাল। তানিয়া নিজের পেটে হাত দিয়ে বিরক্তি মিশানো কণ্ঠে বলল, কিরে আর কতক্ষণ?
খিদেতে তো পেট একেবারে চো চো করছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। রাইসা ঘড়ির দিকে তাকিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, আরে দাঁড়া না, পেয়ে যাব। তাছাড়া তুই তো তোর নানাকে ফোন করলেই হতো, উনি লোক পাঠিয়ে দিত। এত রোদে কষ্ট করে আর সিএনজি খুঁজতে হতো না। রাইসার এই যুক্তি শুনে মেঘ একতলা বিরক্তি হয়ে নাক কুঁচকিয়ে বলল, ধুর, সবসময় আরাম করে গাড়ি চড়লে কি চলে? গ্রামের রাস্তায় সিএনজিতে চড়েছিস কখনো? খোলা হাওয়ায় সিএনজি সেই দুলুনির আর লোকাল রোডের আসল মজা না জানলে তুই কি আর বুঝবি রে? এই রোদেও আমার সিএনজিতে ওঠার জন্যই মনটা কেমন অজানায় ছটফট করছে, বুঝলি? মেঘের এমন অদ্ভুত লজিক আর সিএনজির প্রেমের উত্তর শুনে বাকি তিন বান্ধবী একেবারে চুপ মেরে গেল। এই দস্যি মেয়ের সাথে তর্কে জেতা যে অসম্ভব তা ওরাও খুব ভালো করে জানে, তাই আর কেউ কোনো উচ্চবাক্য করলো না। কপাল ভালো, মিনিট দুয়েক যেতেই দূর থেকে একটা খালি সিএনজিকে এই দিকেই এগিয়ে আসতে দেখলো ওরা। মেঘ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাত না দিয়ে ওটাকে থামালো। ড্রাইভার বেগ কষতেই মেঘ সিএনজির হুডের ভেতর মুখ গুলিয়ে জিজ্ঞেস করলো, মামা ডাক্তার বাড়ি যাবেন? চল্লিশ ঊর্ধ্ব সিএনজি চালক মেঘের মুখের দিকে একবার তাকিয়ে কিছুটা নিশ্চিত হওয়ার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করলো। মেঘ খুশিতে মাথা নাড়াতেই সিএনজি চালক আর কোনো দরাদরি না করে এক বাক্যে রাজি হয়ে গেল। সিএনজির পেছনের ছোট্ট সিটে চারজন বান্ধবী মিলে বেশ গাদাগাদি করে বসলো ওরা। ব্যাগপত্রগুলো কোনো মতে পায়ের কাছে অ্যাডজাস্ট করে নিতে ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিলেন। রামুর পিচ ঢালা পথ ধরে শাঁ করে ছুটে চলল ওদের সিএনজি। খোলা বাতাসের ঝাপটায় এসে লাগছিল মেঘের ফুরফুরে শ্যামলা মুখে, কিন্তু সিএনজিটা কিছু দূর যাওয়ার মাঝে চালকের কোমরে থাকা বাটন ফোনটা হঠাৎ তীব্র শব্দে বেজে উঠল। চালক এক হাতে হ্যান্ডেল ধরে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে কানে ঠেকালেন। ওপাশ থেকে এক রাশবাড়ি ও গম্ভীর পুরুষালী গলা ভেসে এলো, যা মূলত মেজরের খাস লোক মুসার কণ্ঠস্বর। ওপাশ থেকে অত্যন্ত সতর্ক গলায় প্রশ্ন করা হলো, কী রে, ওদের পেয়েছিস? সিএনজি চালক পেছনের আয়নায় মেঘদের দিকে একবার আর চোখে তাকিয়ে বেশ বিনীত সুরেই উত্তর দিল, স্যার পাইছি, চারজন আমার গাড়িতেই উঠছে। ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ করার নির্দেশ দেওয়া হলো। সাবধানে গাড়ি চালাবি, ওদেরকে একদম সই সালামতে অক্ষত অবস্থায় ডাক্তার বাড়িতে পৌঁছে দে। রাস্তায় যেন কোনো রকমের ছোটোখাটো বিপদ বা দুর্ঘটনা না হয়। কোনো সমস্যা হলে সোজা আমাকে জানাবি, বুঝলি? জি স্যার। আচ্ছা, একের সই সালামতে নামাইয়া দিমু, চিন্তা করেন না। চালকের কথা শেষ হতেই ওপাশ থেকে খট করে কলটা কেটে গেল। পেছনের সিটে বান্ধবীদের সাথে গল্পে মত্ত থাকায় মেঘালয়া বা ওর বান্ধবীরা বিন্দুমাত্র টের পেল না যে এই সিএনজি চালক আর কেউ নয়, বরং মেজর শীর্ষ কার্টার গোয়েন্দা নেটওয়ার্কের সূত্র একটা অংশ। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে শুরু করে রামু চৌমোহনী স্টেশন সবখানেই যে মেজরের কড়া নজরদারি পাহারা দিচ্ছিল ওদের, তা এই চার রমণীর কল্পনারও বাইরে ছিল। সিএনজি চালকও মেজরের নির্দেশনের পর বেশ শান্ত মনে অত্যন্ত সাবধানে গাড়ি চালিয়ে মেঘদের সেই ফাদের খার কুলির নামকরা ডাক্তার বাড়ির মস্ত বড় গেটের ভেতরে এনে পৌঁছিয়ে দিল। সিএনজি থামতেই মেঘের চোখ জুড়িয়ে গেল নিজের নানা বাড়ির চেনা পরিবেশ দেখে। ফটকের সামনে এসে দাঁড়াতেই মেঘ ছাড়া বাকি তিনটে মেয়ের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। গেটের একপাশে হলুদ আর গোলাপি রঙের মায়াবী বাগান বিলাস গাছ ডালপালা মেলে একে বেঁকে ঠিক উল্টো ইউ আকৃতির রাজকীয় ফটকটার সাথে মিশে একাকার হয়ে আছে, আর অন্য পাশে রয়েছে হাইব্রিড 12 মাসি শিউলি ফুলের বাহার, যেখান থেকে মিষ্টি একটা সুবাস ভেসে আসছে বাতাসে। এটা বাড়ি নাকি কোনো কটেজ রে ভাই, এত সুন্দর! ও মাই গড! ফাতিমার এমন বিস্মিত আর চোখ কপালে তোলা কথা শুনে মেঘের মনে এক মস্ত বড় গর্বের হাসি ফুটে উঠল। তার চোখ গোল গেটের ওপর খুব সুন্দর করে সোনালি আপায় খোদাই করে লেখা ডাক্তার বাড়ি নেম প্লেটটার দিকে। ওর নানা আকবর জুলান পেশায় একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন, তবে বয়স হওয়াতে ইদানিং প্র্যাকটিস থেকে অবসর নিয়েছেন। বন্ধুদের এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেঘ কোমরে হাত দিয়ে হেসে বলল, কিরে, তোরা কি সারাদিন এই রোদের মধ্যে বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরেও যাবি? রাইসা আর তানিয়া একসাথে ব্যাগ সামনে নিয়ে নেমে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চল,
আর তো ছুঁইছে না। এক বুক দারুণ উৎসাহ নিয়ে ওরা যেই না ফটক পেরিয়ে ভেতরে পা রাখলো, অমনি ভিতরে পরিবেশ দেখে সবার বিস্ময়ের মাত্রা আরও 1 ডিগ্রি বেড়ে গেল। আধুনিক ইটের দালান নয়, বরং পুরো বাড়িটাই নান্দনিক কাঠের কারুকাজে তৈরি দ্বিতল এক রাজপ্রসাদ। বিশাল বারান্দায় সাজানো রয়েছে নিখুঁত বেতের কাজ করা কেদারা আর আরামদায়ক সোফা সেট। আর বারান্দার কাঠের ছাউনির নিচে সারিবদ্ধভাবে ঝুলছে কিছু পুরনো দিনের অ্যান্টিক হারিকেন, যা রাতের বেলা এক মায়াবী আলোয় পরিবেশ তৈরি করে। শুধু তাই নয়, বাড়ির ভিতরের পিচঢালা সরু রাস্তার একপাশে জারুল, সোনালু, মেহগনি আর গোলাপি ক্যাসিয়া জাভানিকা গাছ সগর্বে শোভা পাচ্ছে। জ্যৈষ্ঠ আর আষাঢ়ের এই সন্ধিক্ষণে প্রতিটি গাছই ফুলেরা যেন এক একটি রূপবতী রানী সেজে ডাল আলো করে বসে আছে। আর রাস্তার ঠিক অন্য পাশে সুবিন্যস্তভাবে গড়ে তোলা হয়েছে হরেক রকমের জরুরি ঔষধি গাছগাছালির এক বিশাল বাগান। পুরো চত্বরটার এক অদ্ভুত শান্ত আর স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। মেঘ বুক ভরে নানা বাড়ির সেই চেনা হাওয়া ফুসফুসে টেনে নিয়ে মনে মনে বলল, যাক, অবশেষে নিজের স্বাধীন রাজ্যে পা রাখা গেল। মেঘ ছোটবেলা থেকেই এই পরিবেশের সাথে অভ্যস্ত, কিন্তু রাইসা, ফাতিমা আর তানিয়ার কাছে এ যেন রূপকথার কত নতুন। মেঘ ওদের বিস্মিত মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। বাড়ির ভিতরে যাওয়ার সময় ও গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। জামাই, ও জামাই, বাড়ি আসোনি? মেঘের এমন হাঁকটাকে ড্রয়িং রুমের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আকবর জুনাল আর তার স্ত্রী জুলেখা ইয়াসমিন। মেঘ দৌড়ে গিয়ে দুজনকে 2 হাতে জড়িয়ে ধরল, আর অমনি বয়স্ক মানুষ দুটোই মুখে ফুটে উঠল এক রাশ প্রশান্তি। জুলেখা ইয়াসমিন মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, ও সুরি, ভালো আসোস নি? আইতে কোনো সমস্যা হয় নাই তো? জুলেখা ইয়াসমিনের মুখের আঞ্চলিক টান আর ভালোবাসার মেঘের আহ্লাদি হাসি আরও চওড়া হলো। সে বলল, কিছু হয় নাই নানি, ওই দেখো আমার বান্ধবীরাও আইছে। জুলেখা ইয়াসমিন লাঠিতে ভর দিয়ে বাকি জনদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ও বুড়িরা খাড়াই আছো ক্যা? ভিতরে আয়ো সবাই, আয় তোগো লাগে খাওনের জোগাড় যন্ত্র রইতে আসি। তারা ভিতরে যেতেই মেঘের সাথে দেখা হলো ওর মামি আয়শা আঞ্জুমিনের সাথে। মেঘের আসার খবর উনি জানতেন না, তাই সামনে হঠাৎ দেখে তো হতভম্ব। মেঘ, ওরে আল্লাহ, তুই আসলি? আইলাম। উনি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছেন না। মেঘ হুটোপুটি করে গিয়ে মামির কোল ঘেঁষে দাঁড়ালো, তারপর ফিসফিস করে ওনার কানে কানে সবটা খুলে বলতেই ভদ্রমহিলার চোখ কপালে ওঠার দশা। মেঘের কানটা একটু টেনে দিয়ে ধমকের সুরে বললেন, বিচ্ছু কোথাকার, তোর মা আলে আপা জানলে তো আমারে আস্ত রাখবে না। ওরে আল্লাহ, সাত্তার ভাই রাজি হলো কি করে? মেঘ তার সেই বিখ্যাত দুষ্টুমি ভরা মিচকি হাসি দিয়ে বলল, আব্বু তো জানেই না। মেঘের এই কর্মকাণ্ডখানা দেখে মামির আর না হেসে পারলেন না। তিনি ওদের ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দ্রুত রান্নাঘরের দিকে ছুটলেন। যদিও শাশুড়ি আগেই জানিয়েছিলেন যে কিছু মেহমান আসবে, তাই রান্নার প্রস্তুতি একরকম ছিলই। আজ দুপুরের মেনুতে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। সেই সিএনজি চালক সোজা রামু সেনানিবাসের একটি গোপন অফিসে এসে দাঁড়ালো। সামনে বসা মেজরের খাস লোক মুসাকে কতটুকু বলতেই মুসা মাথা নেড়ে গম্ভীর গলায় জবাব দেয়, গুড, এখন যাও, তোমার বকশিস পেয়ে যাবে। লোকটি রুম থেকে বেরিয়ে যেতেই মুসা ইন্টারকম লাইনে শিশুকে খবরটা পৌঁছে দেয়। খবরটা পৌঁছায় মাত্রই নিজের বাংলোয় নরম কেদারায় বসে এক কপাট রহস্যময় ও তৃপ্তির হাসি হাসল শীর্ষ গার্দার। রানী অবশেষে নিজের ইচ্ছাতেই রাজা তৈরি করা দাবার বোর্ডে এসে পা রেখেছে। শীর্ষ তার সামনে ল্যাপটপটা ওপেন করলো। স্ক্রিনে ক্লিক করতেই ভেসে উঠল একদম লাইভ একটি ভিডিও ফিড, যেখানে দেখা যাচ্ছে মেঘালয়া তার বান্ধবীদের সাথে গোল হয়ে বসে বেশ মাস্তি করে ঠোঁট চেটে পুটে মেজবানি মাংস দিয়ে দুপুরের খাবার খাচ্ছে। এটা মূলত ডাক্তার বাড়ির ভেতরের একদম লাইভ গোপন রেকর্ড। আজ ভোরে যখন পুরো ডাক্তার বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন শীর্ষ বাংলাদেশ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স উইংয়ের 2 জন দক্ষ ও ছদ্মবেশী টেকনিশিয়ানকে পাঠিয়েছিল সেখানে। ডাক্তার আকবর জুলানের দীর্ঘদিনের পুরনো বিশ্বস্ত এক কম্পাউন্ডারকে মোটা
অঙ্কের টাকা টিপ দিয়ে বাড়ির সিকিউরিটি চেক করার নাম করে ড্রয়িং রুম আর রান্নাঘর কাঠের কারুকাজের আড়ালে অত্যন্ত সূক্ষ্ম কয়েকটি পিনহোল হিডেন ক্যামেরা ফিট করিয়ে এনেছে ও। আর্মি মেজরের কাছে একটা সাধারণ বাড়ির ভেতর অ্যাক্সেস নেওয়া যে কতটা বাঁ হাতের ক্ষেত তা এই অবুঝ মেয়েটির ধারণা করতেও পারবে না। ল্যাপটপের স্ক্রিনে মেঘের সেই তপ্ত শ্যামলা মুখের চঞ্চলতা দেখতে দেখতে শীর্ষক খেয়াল করলো বাইরে হুট করে ঝমঝমে বৃষ্টি নামলো। এই তো কিছু সময় পূর্বেই আকাশটা ধপধপে সাদা তুলোর মতো ছিল, আর এখনই মেঘের বুক ছেড়ে শুরু হয়েছে আষাঢ়ের প্রথম বৃষ্টির তাণ্ডব। ডাক্তার বাড়ির সেই নান্দনিক কাঠের বারান্দায় বেতের সোফায় বসেছে চার বান্ধবী। সামনে হাত বাড়িয়ে বৃষ্টির শীতল পানির ছোঁয়া নিচ্ছে ওরা। সবার হাতে মামির হাতের গরম গরম ধোঁয়া ওঠা এক একটা মাটির চায়ের কাপ মৃদু চুমুক দিচ্ছে, আর চারজনে মিলে অপলক চোখে বৃষ্টি বিলাস করছে। তানিয়া চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে মেঘের কাঁধে ধাক্কা মেরে বলল, এই মেঘ, তোর সেই সুরেলা গলায় একটা গান ধর না রে, এই বৃষ্টির সময়ে একেবারে জমিয়ে মানাবে। মেঘ একটু ইতস্ত করে বলল, কি যে বলিস, এখন অসময় হুট করে গান গাইতে যাব কেন? তানিয়া এবার মেঘের কথায় কৃত্রিম ধমকে উঠল, আরে অত ন্যাকামন না করে চুপচাপ গাতো দেখি। বান্ধবীদের এমন জোড়াজোড়িতে অগত্যা মেঘ চায়ের কাপটা পাশে রেখে বৃষ্টির দিকে চোখ ফেরালো। দীঘল রেশমি চুলগুলো একপাশে এনে বুক ভরে শ্বাস নিয়ে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিখ্যাত প্রেম গান ধরল। মেঘের কণ্ঠটা ছোটবেলা থেকে অসম্ভব সুরেলা আর মায়াবী, তাই নিস্তব্ধ দুপুরের এই বৃষ্টির রিমঝিম শব্দের ব্যাকগ্রাউন্ড মিউজিককে ওর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের এই চরণগুলো যেন এক আলাদা পূর্ণতা আর আকুলতা পেয়ে চারপাশের বাতাসকে ভারী করে তুলল। কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ল্যাপটপের স্পিকারে ব্লুটুথ হেডফোন কানে গুঁজে মেঘের সেই মেলোডিয়াস আর বুক কাঁপানো কণ্ঠের গানটা শুনতে শুনতে রামু সেনানিবাসের বাংলোয় বসা মেজর শীর্ষ কার্তারের হাতে কফির মগটা মাঝপথে স্তব্ধ হয়ে রইল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখের মনি দুটো স্থির হয়ে গেল। মেঘের কণ্ঠের এই আকুলতা, এই মায়াবী গানের সুর যেন মেজরের ভেতরে সমস্ত কঠোরতাকে এক নিমেষে গলিয়ে জল করে দিল। সে চশমাটা টেবিলের উপর রেখে ল্যাপটপের স্ক্রিনে মেঘের সেই ভেজা ঠোঁটের ওপর নিজের বুড়ো আঙ্গুলটা আলতো করে ছোঁয়ালো। এক অদ্ভুত ঘোরের মাঝে এক গভীর তপ্ত দীর্ঘশ্বাস ফেলে শীর্ষ ফিসফিসিয়ে উত্তর দিল, খুব শীঘ্রই চিরদিনের জন্য দেখতে পাবে আমার রাগিনী। এই মোহ মেঘ আর কোনোদিন তোমাকে আমার থেকে আড়াল করে রাখতে পারবে না। এই খা খা করা মরুভূমির বুকে তুমি আমার আষাঢ়ের প্রথম বৃষ্টি, শুধুই আমার। আকাশ ফুটো করে সেই যে বৃষ্টিকন্যারা অবাধ্য আহ্লাদে ধরণীতে নেমে এসেছে, তারা আর বিদায় নেওয়ার নামই নিচ্ছে না। গতকাল দুপুরে শুরু হওয়া সেই অবিরাম ধারাবর্ষণ রাত কেটে এখন দিনের মধ্যভাগ হতে চলল, অথচ মেঘটির বুক ছেড়ে নামা সেই কান্নায় বিন্দু মাত্র বিরাম নেই। প্রকৃতির কী এমন গভীর বেদনা কে জানে। সেই বেদনার আগুনে যেন ঘৃণাহুতি দিতেই সন্ধি করেছে বেতাল হাওয়া আর রুদ্র বজ্রেরা। খানিক পরপরই চাবুকের মতো এমনভাবে তীব্র হাওয়া তুলে উঠেছে যেন এই ফতেখার কুলের পুরো জাতকুল এক নিমেষে উড়িয়ে নিয়ে যাবে। আর থেকে থেকেই আকাশ কাঁপিয়ে কাছে দূরে সবখানি বিকট শব্দে আছড়ে পড়ছে এক একটা বজ্রপাত। প্রকৃতির এ যেন এক নিজস্ব প্রতিযোগিতা, কে হারবে আর কে জিতবে। কিন্তু তাদের এই প্রলয়ঙ্কারী লড়াইয়ের মধ্যভাগে চার দেওয়ালের মাঝে বন্দি তরুণীদের ঘেরার আনন্দটুকু একেবারে মৃত্তিকায় পরিণত হয়ে গেছে। এই তানি, চল না রে, উঠোনে গিয়ে একটু মন ভরে বৃষ্টি বিলাস করি। ডাক্তার বাড়ির সেই বিশাল কাঠের বারান্দায় দাঁড়িয়ে মেঘের গদগদ গলায় ভেসে আসা এমন রোমাঞ্চকর আবদারটুকু এক বাক্যে বিনা দ্বিধায় নাকচ করে দিল বাকি তিন বান্ধবী। ওদের সাফ কথা, বাইরে এখন যে বজ্রপাত আর ঝড় হচ্ছে, এই মরণ জাতা কলের মাঝে কোনোভাবে বৃষ্টি ভিজতে যাওয়া যাবে না। কিন্তু অবাধ্য মেঘালয়া কি আর কারোর বারণ শোনার পাত্রী? বন্ধুদের সেই আকুল বারণ আর চোখ রাঙ্গানির বুড়ো আঙ্গুল দেখিয়ে ও একাই অন্দরমহল ছেড়ে ধীর পায়ে বেরিয়ে এলো উন্মুক্ত উঠোনে।
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় ধেয়ে আসা তীব্র বৃষ্টির কণাগুলো পরম তৃপ্তিতে নিজেদের বিলিয়ে দিতে লাগলো মেঘের কোমল কায়ায়। ধীরে ধীরে তারা মিলে মিশে একাকার হয়ে ভিজিয়ে দিয়ে গেল এই চঞ্চল শ্যামাঙ্গিনীকে। ফিরোজা রঙের সিল্কের পোশাকটি ভিজে এখন মেঘের শরীরের সাথে লেপ্টে যেতে শুরু করেছে। ওর পিঠের ওপর ছড়িয়ে থাকা সেই দীঘল কালো রেশমের ন্যায় কুন্দল রাশি সম্পূর্ণ ভিজে টুপটাপ করে সে তো স্বচ্ছ জল নিগড়াচ্ছে মাটির বুকে। মেঘ দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা আকাশের দিকে তুলে চোখ বুঝল। বৃষ্টির প্রতিটি শীতল ছোঁয়া যেন ওর ভেতরের সমস্ত অস্থিরতাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। মেঘ বেশি ভিজিস না রে, এমনিতে ঠান্ডা লাগাস, তোর জ্বর আসবে কিন্তু। বাইরে বৃষ্টির এই উন্মাতাল মাতমের মাঝে বারান্দা থেকে চেঁচিয়ে বলা রাইসার গলাটা খুব একটা জোরে শোনা গেল না। মেঘ যেন এক অন্য ভুবনের বাসিন্দা, সে নিজের খেয়ালেই নাচছে, ভিজছে আর আপন মনে গুনগুন করে গাইছে। মম চিত্তের নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে নিজের অঞ্জলি ভরে বৃষ্টির শীতল পানি তুলে নিয়ে যা তা ছুঁড়ে মারছে গগন পানি। সেই অবাধ্য পানি আবার মহাশক গৌরবে ধরণীতে ফিরে এসে মৃত্তিকায় জমে থাকা জলের সাথে মিতালি গরণে পরম মমতায় ভিজিয়ে দিচ্ছে উঠোনের কচি ঘাস আর মেঘের আলতারাঙ্গা পায়ের পাতা। তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ঠিক তখনই ঘটল বিপত্তি। হুট করে খুব কাছে পিঠে কোথাও এক বিকট শব্দে তীব্র বজ্রপাত আছড়ে পড়ল। সেই কান ফাটানো তীক্ষ্ণ আওয়াজ কানে যেতেই এক লহমায় থমকে গেল মেঘের চলন্ত পদযুগল। ভয়ের এক অতর্কিত হিমশীতল স্রোত যেন ওর মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আর এক মুহূর্ত বাইরে থাকার সাহস হলো না। যত্রতত্র নিজের সেই ভেজা কায়া কোনো মতে টেনে হিঁচড়ে এক প্রকার দৌড়ে সে অন্তরের বারান্দার দিকে গিয়ে নিয়ে গেল। বান্ধবীরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তোয়ালে এগিয়ে দিল, কিন্তু এই হুলস্থুল আর মেঘ, ঝড়ের ভেতরে তাণ্ডবের আসবো রে? মধ্যে চার বান্ধবীর কেউই একটা বস্ত বড় ব্যাপার খেয়ালই করতে পারলো না। দ্বিতল বাড়ির উত্তরের গড়ার you are থেকে really sorry একজোড়া রে। মুগ্ধ কালো লেচন ভাবে চেয়ে তোকে আছে মেঘের পানে। বাগানের মাঝে সেই ফেলে চোখ একলা ক্ষীণ চলে আসার কামনা জন্য আর বাকি সব বাসনা। ভাই কি কইতাছিস? আকাশের সেই অবিরাম কান্না অবশেষে থেমেছে, থমকেছে। কালোভাবে আকাশ তোকে ফুটো বাগানের করে নামা মাঝে বৃষ্টি রেখে থামতেই একলা ঘরের চলে চার আসার দেয়ালে জন্য বন্দি আমরা থাকা চঞ্চল সত্যি প্রাণগুলো অপরাধী। খাঁচা আসলে ছাড়া মুক্ত নিজেদের বিহঙ্গের মধ্যে ন্যায় আড্ডার ছটফট করে কথাই বেরিয়ে কথায় পড়লো তোকে বাইরের যে পানে। আমরা এতক্ষণ পিছনে যেন ফেলে এক এসেছি, অদৃশ্য সেই কারাগারে খেয়ালটাই আমাদের মাথা বন্দিনী থেকে হয়েছিল একদম ওরা উড়ে সকলে। গিয়েছিল। বিহঙ্গদের বর্তমান ঘোরার গন্তব্য স্থান হলো রামুর বিখ্যাত রাবার বাগান। ফতেখার কুল হতে এই রাবার বাগান বেশ নিকটে অবস্থিত হওয়ায় এখান থেকেই শুরু হলো ওদের এবারে ট্যুরের ঘোরার পূর্ণ শান্তি ও আনন্দের যাত্রা। আজকে চার বান্ধবীর পরনেই রয়েছে আরামদায়ক কুর্তি ও পায়জামা স্যুট। সাজ রবের ধরন সবারই প্রায় এক, হালকা কাজল আর খোলা চুল। ভিন্নতা শুধু পোশাকের রঙে, উচ্চতায় আর শরীরের কায়াবর্ণে। গল্প করতে করতে ধীর পায়ে ওরা রাবার বাগানের একদম মাঝ বরাবর এসে থামল। মেঘ এখানে আগে এলেও বাকি তিনজনের চোখে এখন অপার মুগ্ধতা। প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ শোভা গগনে এসে নিজেদের একেবারেই পরিপূর্ণ মনে হচ্ছে ওদের। ওরা দেখলো চারিদিকে উথাল পাথাল করা সারি সারি রাবার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিটি গাছের কাণ্ড চমৎকার করে কেটে সেখানে সুন্দর করে আটকানো রয়েছে মাটির অর্ধ গোলাকৃতির ছোট ছোট পাত্র। গাছের বুক ছিঁড়ে ফোটায় ফোটায় মিশ্রিত হওয়া রাবারের শ্বেতরস তাতে টুপ টুপ করে পরে জমা হচ্ছে। এই কক্সবাজার জেলায় কোনো চা বাগান নেই, তা মূলত রয়েছে দেশের পার্বত্য অঞ্চল ও সিলেট বিভাগে, যেমন খাগড়াছড়ি, বান্দরবান, মৌলভীবাজার। তা এই রাবার বাগানের মায়াবী পরিবেশটা কি ওদের কাছে এক নতুন বিস্ময় হয়ে ধরা দিল। ইস, রামুর এই রাবার বাগানটা যে এতটা অপরূপ হতে পারে তা সামনাসামনি না দেখলে বিশ্বাসই হতো না। তানিয়ার এমন মুগ্ধকর চরণের সাথে সাথে রাইসা আর ফাতেমাও একীভূত হলো। দুজনেই একই সুর ধরে নিজের মনের অনুভূতি ব্যক্ত করে বলল, অবাক সৌন্দর্যের অধিকারী হতে পারে, কখনো বুঝিনি রে ভাই।
বুঝলে হয়তো অনেক আগে ঘর পালাতাম, একেবারে চির মিশে যেতাম এই প্রকৃতির মায়া শীতল কোলে। ওদের দুই চোখ যেন এক মায়াবী মরিচিকা বাসা বেঁধেছে। সবুজের এই চিরন্তন অভয়ারণ্যে নিজেদের বিলিয়ে দিতে চাইছে ওরা। পাহাড়ি অঞ্চলের প্রকৃতি বুঝি আসলেই এমনই জাদুকরী। উঁচু নিচু পাহাড়ি টিলার ওপর সুবিন্যস্তভাবে তৈরি করা এই রাবার বাগান আসলে যে কোনো মানুষের মনোমুগ্ধ করার জন্য যথেষ্ট। পৃথিবীর সব মানুষ তো আর প্রকৃতির এই আদিম ও শান্তরূপের স্বাদ পায় না, আর যারা পায় তারা সহজে এই মায়াবী স্থল ত্যাগ করে চেনা কোলাহলে ফিরে যেতে চায় না। মেঘ ওদের এই মুগ্ধতা দেখে একটা গাছের গায়ে হাত দিয়ে মৃদু হাসল। নিজেদের মধ্যে সোনালির সময় কাটিয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাড়ি ফেরার জন্য রাবার বাগান থেকে বেরিয়ে পড়ে চার বান্ধবী। কিন্তু ফাতিমা, রাইসা আর তানিয়া নিজেদের গল্প আর সেলফি তোলায় নেশায় এতটাই মশগুল ছিল যে মেঘ যে অলরেডি ওদের পেছন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তা ওরা খেয়ালই করেনি। ওরা সকলে যখন রাবার বাগানের মূল ফটক দিয়ে বাইরে চলে যায়, মেঘ তখন একা দাঁড়িয়েছিল বাগানের ঠিক মাঝখানে। একটু আগে একটা রাবার গাছের ডালের সাথে লেগে ওর গলার সাথের পার্লের মালাটা ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মাটির বুকে। সেই মুক্তগুলো কুড়াতে গিয়েই ওর এতখানি দেরি হয়ে যায়। কিন্তু কাজ শেষে সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই মুখটা ছ্যাদ করে উঠল ওর। পুরো নির্জন স্থানে বন্ধুদের কাউকে না দেখে এক মুহূর্তের জন্য ও ভীষণ ঘাবড়ে গেল। ওরা কি আমায় ফেলে আসলেই চলে গেল? মেঘ ত্রস্ত্র পায়ে ব্যাগটা চেপে ধরে বাগান ত্যাগ করার জন্য যেই না দুই পা বাড়ালো, অমনি ঝোপের আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে ওর সামনে পথ আগলিয়ে দাঁড়ালো একদল বখাটের ছেলে বলে। সন্ধ্যার আবছা আলোয় ওদের প্রত্যেকের চোখে হিংস্র লালসা আর আদিম দেহের ক্ষুধা স্পষ্ট। দেহের শিরায় শিরায় প্রবাহমান সেই নোংরা ক্ষুধা নিয়ে ওরা মেঘকে চারপাশ থেকে ঘিরে ধরল। এই মুহূর্তে মেঘ যেন এক অসহায় শিকার, আর ওরা ক্ষুধার্ত ভক্ষক। কি সুন্দর বর্ষন্ধায় এই নির্জন বাগানে একা একা কই যাও? দলের এক ছেলে কপাট হেসে মেঘের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্তর ও উপহাসের সুরে প্রশ্নটা ছুড়ে দিল। মেঘের শান্ত চোখে এক লহমায় ভয়ের শীতল স্রোত খেলা করে গেল, আর শিকারের চোখে সেই ভয় দেখা মাত্রই বখাটেরা একযোগে পৈশাচিক উল্লাসে হেসে উঠল নিজেদের মাঝে। শিকারের চোখে ভয় দেখায় মজাই যে আলাদা, বড্ড ভিন্ন স্বাদের, যা ওরা প্রতিনিয়ত মতো উপভোগ করে অভ্যস্ত। মেঘ নিজের ভেতরের ভয়টা কোনো মতে চেপে গলার আওয়াজ যতটা সম্ভব শক্ত করে বলল, পথ ছাড়ুন, ভদ্রলোকের মতো বলছি, সামনে থেকে সরুন। এভাবে একটা মেয়ের পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? দলের যে মেইন পান্ডা সেই মেঘের দিকে ধীর পায়ে সামান্য এগিয়ে এসে চিবুক নেড়ে বলল, আরে ভদ্রলোক তো শহরে থাকে রে সোনা, এই নির্জন বাগানে এখন তুমি একা আর আমরা, পুরো এলাকা ফাঁকা। চলো না সবাই মিলে একটু লীলা খেলা খেলি, মজা দিবা মজা নিবা, বোঝো না কিছু সোনামোনা? ছেলেটার এমন চূড়ান্ত নোংরা আর কুৎসিত ইঙ্গিত বুঝতে পেরে মেঘের পুরো গা গুলিয়ে বমি আসতে চাইল। তীব্র ঘৃণায় ও রাগে ওর কান মাথা ঝাঁঝা করে উঠল। কিন্তু মেঘ আর 10টা সাধারণ মেয়ের মতো ভয় কেঁদে কেটে ওদের পায়ে পড়ল না। সে বমি করার ভান করে খানিকটা নিচু হয়ে চোখের পলকে নিজের পায়ের এক পাটি শক্ত হিল চটি জুতো খুলে হাতে তুলে নিল। কিছু বুঝে ওঠার আগেই এক চরম ক্ষিপ্রতায় ও হিংস্র আক্রোশে সেই চটি জুতা দিয়ে ধাম ধাম করে পরপর কয়েকটা কড়া বাড়ি বসিয়ে দিল সেই বখাটে পান্ডার দুই কপালে। আচমকা এমন চটির মার খেয়ে পান্ডার ছেলেটা নিজের গালে হাত দিয়ে ছিটকে দুই পা পিছিয়ে গেল। তার সাঙ্গপাঙ্গ তো বনে গেল এক সেকেন্ডের জন্য। আমায় ছুঁয়েই দেখ, জ্বলে পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাবি। শিকারের এই অকল্পনীয় তেজ আর চটির আঘাত দেখে দলের পান্ডা ছেলেটার মাথা এক লহমায় গরম হয়ে যায়। নিজের সাঙ্গপাঙ্গদের সামনে এমন চরম অপমান সে মেনে নিতে পারল না। সে আগে পিছে কিছু না ভেবে এক ঝটকায় হাত বাড়িয়ে শক্ত মুঠিতে চেপে ধরল মেঘের দীঘল কুন্দল। মাথার চামড়া ছিঁড়ে আসার মতো তীব্র যন্ত্রণায় মেঘ কুকিয়ে উঠতে ছেলেটা চুলগুলো আরও শক্ত করে নিজের মুঠোয় টেনে ধরে এক খ্যাপাটে বাঘের মতো গর্জে উঠল, শালি
খুব তেজ না তোর? আজ তোর এই শরীর থেকে সব তেজ টেনে বের করব মাগি। চাইছিলাম ভালোই ভালোই আপোস করতে, তুই তা হতে দিলি না। আজ তোর এই নির্জন বাগানে বোঝামো ঘনদর্শন কারে কয়, কত প্রকার কি কি। কথাটা বলেই সে মেঘের চুল ধরে হ্যাচকা টান মেরে বন্য পশুর মতো টেনে হিঁচড়ে বাগানের আরো ভিতরে গভীর অন্ধকারের অভিমুখে নিয়ে যেতে শুরু করলো। বাকি ছেলেগুলো একযোগে পৈশাচিক উল্লাসে হাসতে লাগলো। মেঘের এই চরম দুর্দশা দেখে এতক্ষণে সাহসী মেঘের চোখের পাত এবার ভেঙেই গেল। দু চোখ ফোঁটা ফেটে নোনা জল বেরিয়ে এলো। কপাল ছুঁয়ে ছুঁয়ে সেই নোনা জল টুপটুপ করে ঝরে পড়তে লাগলো নিস্তব্ধ বাগানের ঘাসের ওপর। ওর অবচেতন মনে তখন গত রাতে ফোনের ওপারে অচেনা পুরুষকে বলা নিজের কথাগুলোই প্রতিনিয়ত প্রতিধ্বনিত হতে লাগলো। ঝিরি আপুর মতো তবে ওকেও কি আজ হায়নাদের শিকার হতে হবে? কিন্তু মেঘ দমে যাওয়ার পাত্রে নয়। বখাটে পান্ডাটা ওকে টেনে নিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারাতে ওর হাতের মুঠোটা চুলের ওপর থেকে সামান্য আলগা হলো। আর ঠিক সেই সুযোগে মেঘ নিজের দেহের সর্বশক্তি এক সুতোয় এনে এক মরণ কামড় বসিয়ে দিল ছেলেটার হাতে। একই সাথে কুনোই দিয়ে তার পেটে তীব্র আঘাত হানল। আচমকা এই প্রাণপ্রণ প্রত্যাঘাতে ছেলেটা ব্যথায় কুকিয়ে গিয়ে এক ধাক্কায় নিজের থেকে কিছুটা দূরে সরে যেতেই মেঘ আর এক মুহূর্ত নষ্ট না করে উল্টা পথান্তরে সোজা দৌড় দিল। চারপাশে ঝোপঝাড়, কাঁটা গাছ আর পাহাড়ি উঁচু নিচু মাটির সব বাধা সে উপেক্ষা করতে থাকলো কেবল নিজের সমগ্র বাঁচানোর তাগিদে। গাছের ডাল আর কাটার আঘাতে হাত পা ছড়ে গিয়ে রক্তক্ষরণ হতে শুরু করেছে। ক্ষত স্থানগুলো তীব্র যন্ত্রণায় জ্বলছে। জুতো ছাড়া খালি পায়ে পাথরকুচি বিঁধে যাচ্ছে, তবুও সে থামল না। দম ফুরিয়ে আসছে। ভেজা পিচ্ছিল মাটিতে আছাড় খেয়েও সে আবার উঠে দৌড়াচ্ছে। চোখের জলের কারণে সামনের পথ ঝাপসা। শরীরের সমস্ত তেজ তখন ক্লান্তিতে সামান্য নিশ্চল হয়ে আসছে। কিন্তু ভেতরের বাঁচার তাগিদটুকু তাকে অবিরত ছুটিয়ে নিয়ে চলল বনের বাইরের দিকে। মেয়েকে হঠাৎ করে আর দেখতে না পেয়ে কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল মুসার। অস্থির হাতে চোখের সামনে দূরবীনটা অ্যাডজাস্ট করে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল সে। কিন্তু রাবার গাছের ঘন সারির মাঝে মেঘের কোনো চিহ্ন না পেয়ে মুসার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শরীর পেয়ে এক হিমশীতল ভয়স্রোত নেমে গেল তার। ম্যামের প্রতি মুহূর্তের আপডেট যদি সে দিতে না পারে তবে শীর্ষ স্যার তাকে আস্ত মাটির নিচে পুঁতে ফেলবে। দ্রুত পকেট থেকে থরথর করে কাঁপানো হাতে ফোনটা বের করে সে ডায়াল করলো শীর্ষর পার্সোনাল নাম্বারে। পুরো রিং হয়ে একবার কলটা কেটে গেল। স্যার ফোন কেন ধরছে না? উফ খোদা। মুসা কপালে জমা ঠান্ডা ঘাম মুছে মরিয়া হয়ে আবারও কল দিল। এবার ওপাশ থেকে কল রিসিভ হওয়ার যান্ত্রিক শব্দ শুনতেই মুসা আবার এক সেকেন্ডও সময় নষ্ট না করে হরিয়ে বলে উঠল, স্যার স্যার সর্বনাশ হয়েছে, ম্যামকে হঠাৎ করে আর খুঁজে পাচ্ছি না। মুসার মুখের এই অশুভ কথা শোনা মাত্রই ওপাশে জিপের স্টিয়ারিং ধরে থাকা শীর্ষের ফর্সা কপালে নীল রগগুলো রাগে ও উত্তেজনায় ফুলতে শুরু করলো। তার চোখের মণি দুটো মুহূর্তেই রক্ত বরণ ধারণ করলো। ফোনের স্পিকারে এক ভয়ঙ্কর ঝাঁঝালো গলার চ্যাট করে গর্জে উঠল সে, শাট আপ ইউ ইডিয়েট। তোমার মতো অপদার্থের কাছে আর কি আশা করা যায়? হ্যাক ফরে সিকিউরিটি মেনটেন করতে পারো না? আই নিড হেয়ার আপডেট রাইট নাও। মেয়েকের কি হয়েছে জলদি বলো। শীর্ষ সে বাঘের মতো রাগান্বিত আর কর্কশ গলা শুনে ভয়ে কলিজা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল মুসার। মৃত্যুর তীব্র ভীতি জেগে উঠল ওর মনে। সে হতাশা আর আতঙ্ক দূরবীনটা চোখে লাগিয়ে চারপাশের উঁচু নিচু টিলার দিকে এদিকে ওদিকে তাকাতে হঠাৎ তার নজর এলো সেই ভয়ঙ্কর ও বিভৎস দৃশ্যটা দেখা মাত্রই পায়ের নিচের মাটি যেন এক ঝটকায় আলগা হয়ে গেল মুসার। সে আতঙ্কে ও উন্মাদনায় ফোনে চেঁচিয়ে বলে উঠল, স্যার স্যার ম্যামকে হঠাৎ কতগুলো স্থানীয় বকাটে ছেলে হুন্নি হয়ে তাড়া করছে। ম্যাম রক্তাক্ত অবস্থায় খালি পায়ে পালাচ্ছেন, ওনার খুব বিপদ স্যার স্যার। কিন্তু মুসার কথা পুরো শেষ হওয়ার পূর্বে ওপাশ থেকে কলের লাইন চুত্ত হওয়ার খটখটে কর্কশ শব্দ ভেসে এলো। শীর্ষও কল কেটে দিয়েছে। মুসার এক মুহূর্ত নষ্ট না করে হাতের ফোনটা পকেটে গুজে কোমর থেকে নিজের সরকারি রিভলভারটা বের করলো। তারপর সে অন্ধকারের ঝোপঝাড় আর কাটা গাছ
মারি বখাটেদের অভিমুখে নিঃশব্দে ও ক্ষিপ্ত গতিতে দৌড়াতে শুরু করলো। মেজরের রূপ নেওয়ার আগে মেঘকে নিজের প্রাণে বাজি রেখে হলেও বাঁচাতে হবে তাকে। কাটা বন আর ঝোপঝাড়ের হিংস্র বাধা পেরিয়ে কিছু দূর যেতেই মেঘ আর এক কদমও দৌড়াতে পারল না। ফুসফুস ফেটে বাতাস বেরিয়ে আসছে, লিভারের নিচে তীব্র যন্ত্রণা। সে কোনো মতে পেছনে চেয়ে দেখলো অন্ধকারের মাঝে সেই হায়নাদের আর দেখা যাচ্ছে না। মেঘ ভাবলো হয়তো সে ওদের ফাঁকি দিতে পেরেছে। এক বুক স্বস্তি ও ক্লান্তিতে ও একটা মোটা রাবার গাছের গুড়ির সাথে হেলান দিয়ে ধপ করে মাটিতেই বসে পড়লো। অবসাদে চোখ দুটো বুঝতেই হঠাৎ করে অন্ধকারের আড়াল থেকে ওর ওপর এক যোগে ঝাঁপিয়ে পড়লো সেই নরপশুরা। ওরা পালায়নি, বরং পাখির মতো উৎপীতি শিকারকে ক্লান্ত হওয়ার সুযোগ দিয়েছিল। আরে কই যাবা সোনামণি? অনেক তো দৌড়াদৌড়ি করলাই, এবার আমাদের সাথে একটু রঙ্গ করতে শুরু করো। দলের পান্ডাটা মেঘের ভেজা বুকের উপর চেপে বসে নোংরা দাঁত বের করে হাসলো। আহ, কি টস টসা মাল রে ভাই, পুরাই মাখন। খাইয়া আজ চরম মজা পাওয়া যাইব। অন্য একটা বখাটে মেঘের ছড়ে যাওয়া পায়ের উপর হাত বুলিয়ে কদর্যৎ মন্তব্য ছুড়ে দিল। সকলের এই বিভৎস ও কর্দাজ মন্তব্য শুনে মেঘের ভেতরের পাকস্থলী উলটপালট করে উঠল। তীব্র ঘৃণায় আর আতঙ্কে ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে হড়হড় করে সেই পান্ডা ছেলেটার মুখের উপরে বমি করে দিল। আচমকা এই কাণ্ডে ক্ষিপ্ত হয়ে পান্ডাটা এক হিংস্র আক্রোশে ঠাস করে মেঘের নরম কোমল গালে এক মস্ত বড় চর কষি দিল। চরের চোটে মেঘের দাঁতের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। শালি খান কি বনীকরণের আর জায়গা পাও না? এই বমি আজ তোরে ধরাইয়া তোরে খামো। ছেলেটা খ্যাপা কুত্তার মতো চেঁচিয়ে উঠল। ওরা মেঘের দুই হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকলো গভীর চোপের দিকে। সম্ভ্রম হারানোর তীব্র আতঙ্কে মেঘ চারপাশের অন্ধকার অরণ্যের দিকে তাকিয়ে কলিজা ফাটিয়ে চিৎকার করে উঠল। কেউ আছেন? বাঁচান আমায়, আমায় বাঁচান, আল্লাহর ওয়াস্তে কেউ একটা সাহায্য করুন আমায়। দূরে দু একজন রাবার শ্রমিক লাঠি হাতে এই দৃশ্যটা দেখলেও বখাটেদের চিনতে পেরে আর নিজেদের ঝামেলায় জড়াতে চাইল না। ওরা ভয়ে মুখ ঘুরিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। অসহায় মানুষের এই নির্মমতা দেখে মেঘ নিজের শব্দ করে ভেঙে পড়ল। চোখের কোণ বেয়ে বাড়িধারা ধুয়ে দিতে লাগলো গালের রক্ত। একটা মেয়ের কাছে তার ইজ্জত নিজের প্রাণীর চেয়েও মূল্যবান, আর সেই অমূল্য সম্পদ আজ কুণ্ঠিত হতে চলেছে ভেবেই ওর আত্মা কাঁপতে লাগলো। কেউ আইব না সোনামণি, কেউ না। আজ তোরে বাঁচানোর মতো কোনো বাফের বেটা এই রামুর মাটিতে নাই। ঝোপের আড়ালে নিয়ে এক ঝটকায় টেনে মেঘের কুর্তির হাতা দুটো ছিঁড়ে ফেলা হলো। ওরা মেঘকে ভেজা ঘাসের ওপর একটা জড় বস্তুর মতো ছুঁড়ে ফেলে ছড়িয়ে পড়লো ওর নিথর শরীরের ওপর। পাশবিক টানে ছিঁড়ে ফেলা হলো ওর বুকের ওপর থাকা সুতোর এমব্রয়ডারির সেই ফিরোজা রঙের সিল্কের কাপড়। এক নিমেষে উন্মুক্ত হয়ে পড়ল ভিতরের অন্তর্বাস। মেঘ লজ্জায়, তীব্র অপমানে আর ঘৃণায় টুকরে কেঁদে উঠল। নিজের শেষ শক্তি দিয়েও ও হাত পা ছুঁড়ে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু 7-8টা পশুর শক্তির সামনে 17 বছরের একটা কোমল মেয়ে কতটাই বা পারে। ও আবারও চোখ বুঝে শেষবারের মতো সাহায্য চাইল আরশের মালিকের কাছে। ঠিক তখনই মেঘের সেই কোমল ফর্সা কপালে একটা পশুর নোংরা হলদেটে দাঁতের কামড়ের তীব্র দর্শন অনুভব হতে ও নিজের সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়ে শেষ চিৎকারটা ছাড়ল। আল্লাহ রে! মেঘের এই গঙ্গানিতে বখাটেরা যেন আরও পৈশাচিক আনন্দ পেল। চারপাশের পরিবেশটা হুট করে এক মরণ নিস্তব্ধতায় ছেয়ে গেল। ঝিঝি পোকার আওয়াজটাও যেন থমকে গেল। মেঘের চিৎকারে ওরা মজা নেয়, মজা। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আর কোনো শব্দ শোনা যায় না। এরপরই এমন শব্দ শোনা যায় যা শুনে কেঁপে ওঠে পুরো রাবার বাগান। গাছে বসা পাখিরা ভয় পালায় গাছ ছেড়ে। পাখির কিচিরমিচির শব্দের মাঝেই শোনা যায় সেই চিৎকার। আল্লাহ, বাঁচাও আমায়, বাঁচাও। এক হাতে ভারী ও ধারালো একখানা কংক্রিটের ইট শহীদ বখাটেদের সামনে জমদূত হয়ে দাঁড়িয়ে আছে মেজর শীর্ষ কার্তার। তার পায়ের কাছে একটু আগেই মাটিতে লুটিয়ে পড়েছে
ওদের এক সঙ্গী, যার পুরো মুখমণ্ডল মেজরের ইটের উপযুগপূর্বী আঘাতে অর্ধ থ্যাতলানো। মগজ আর রক্ত মিলেমিশে এক বিভৎস নরককুণ্ড তৈরি করেছে। সে মৃত ও রক্তাক্ত দৃশ্য বাকি বখাটেদের গায়ের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। এই মেজরের একটু পেছনে কাদায় রঞ্জিত ভেজা ঘাসের ওপর মারাত্মক আহত হয়ে পড়ে আছে রক্তাক্ত মুসা। নামকি বাঁচাতে গিয়ে বখাটেদের সাথে ধস্তাধস্তিতে পেটের একপাশে ছুরিঘাতে সম্পূর্ণ বিক্ষত হয়েছে সে। যন্ত্রণায় ছটফট করছে। সামনে দূরে একটা রাবার গাছের আড়ালে নিজের ছেঁড়া জামাকাপড় বুকে চেপে ধরে থরথর করে কাঁপছে মিক। ওর কোমল গালে পশুর হাতের 5 আঙ্গুলের কালছিটে ছাপ স্পষ্ট। ফেটে যাওয়া ঠোঁটের কোণ বেয়ে এখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। কাদা আর ঘাসে লেপ্টে থাকা এলোমেলো কুন্তল রাশিতে মেঘকে এই মুহূর্তে চরম বিধ্বস্ত ও শায়িত এক চিলটের মতো দেখাচ্ছে। শিশুর পুরুষালী চোখে যেন এই দৃশ্য কোনোভাবেই সহ্য হলো না। নিজের ভালোবাসা আর নিজের হবু স্ত্রীর এই জঘন্যতম অবস্থা দেখে তার মেঘ আর্মির সমস্ত হুঁশ আইন কানুন এক নিমিষে হাওয়া হয়ে গেল। সে ডান হাতে থাকা রক্তমাখা ভারী ইটটা দিয়ে ফের সর্বশক্তি দিয়ে আঘাত হানল সামনে থাকা আরেক ছেলের মুখপানে। তীব্র আদিম ক্রোধ আর প্রতিশোধ পরায়ণতা মেঘকে এই মুহূর্তে আস্ত এক উন্মাদ রক্তপিপাসু জানোয়ারে পরিণত করেছে। রাগে ওর চওড়া ছাতি আর পুরো দেহ থর পেরিয়ে কাঁপছে। কোন সাহসে হাত দিয়েছিস তোরা ওর গায়ে? কাকে বাজে স্পর্শ করেছিস তোরা? শুয়োরের বাচ্চারা, কাকে? আজ তোদের চিতার আগুন আমি নিজে জ্বালাবো, তোদের বংশ নির্বংশ করব। বখাটেরা এমনিতেই চোখের সামনে সঙ্গীর এমন বিভৎস মৃত্যু দেখে প্রাণ হারানোর চরম ভয় কাঁপছিল। তার ওপর এই এলাকায় মেজর শীর্ষ কাদারকে কে না চেনে? যেমন ভালোর ভালো, অপরাধীদের কাছে তেমনই সে সাক্ষাৎ কালদূত। নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া হয়ে বাকি 3 জন একযোগে শিষ্যকে আক্রমণ করতে বা মরতে উদ্ধত হয়ে কোনো কুল কিনারা করতেই পারছে না। মেজরের এক একটা আর্মি বুটের লাঠি আর ডিফেন্সের মারির সামনে ওরা খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। একটা নিরীহ মেয়েকে একা পেয়ে ধর্ষণ করতে খুব ভালো লাগে, তাই না? তোদের দেহের ক্ষোধা চলেছে, দাঁড়া, আজ তোদের সেই স্থায়ী ক্ষোধা আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। কথাটা শেষ হতেই দলের অন্য একটা ছেলের প্যান্টের জিপার ধরে হ্যাঁচকা টান মেরে তার গোপনাঙ্গ বরাবর নিজের লোহার মতো শক্ত আর্মি বুট পরিহিত পা দিয়ে সজোরে এক লাথি হাঁকালো শীর্ষ। পৈশাচিক এক যন্ত্রণার আত্মনাদ ছেড়ে ছেলেটা ওখানেই উল্টে পড়ে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে গেল। এমন সময় এত কিছুর মাঝে 7 জনের বখাটে দলের বাকি যে 2 জন বেঁচে ছিল তাদের একজন আচমকা পেছনের অন্ধকারের আড়াল থেকে এসে শিশুর ডান হাতে ধারালো ছুরির এক পোঁচ বসিয়ে দিল। চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসতেই খ্যাপাটে এক বন্য শাড়ি পরিণত হলো মেজর শীর্ষ কার্তার। সে নিজের ক্ষতের দিকে না তাকিয়ে এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়ালো। ছেলেটা মেজরের সেই রক্ত চক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর পূর্বেই শীর্ষ চিল পাখির মতো ঝাপটে ধরে তার চোয়ালটা নিজের 2 লোহার মতো শক্ত হাত দিয়ে ধরে এক তীব্র মোচড় দিল। করকর করে ঘাড়ের হাড় ভেঙে যাওয়ায় বীভৎস শব্দ হলো। ছেলেটার চোখের মণি দুটো উল্টে গেল এবং 1 সেকেন্ডের মাথায় সে সেখানে ইহকাল ত্যাগ করে মাটিতে আছড়ে পড়ল। চোখের সামনে একের পর এক হাড় কাঁপানো বীভৎস মৃত্যু, রক্তের হোলি খেলা আর নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কালবৈশাখী ঝড়ের তীব্র মানসিক চাপ সইতে পারল না 17 বছরের মেঘালয়া। শরীর আর মনের সমস্ত শক্তি হারিয়ে সেও এক লহমায় সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়ে গেল। ধূপ করে ভেজা মাটিতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতেই রক্তমাখা ইট হাতে শীর্ষ ঝট করে পাশ ফিরে তাকালো। তার বুকের ভেতরটা যেন এক নিমিষে খালি হয়ে গেল যখন সে দেখল তার সাধের ব্ল্যাক বিউটি কাদা মাটি মাখা ঘাসের ওপর নিথর হয়ে পড়ে আছে। শীর্ষ হাতের ইটটা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটে গেল মেঘের কাছে। হাঁটু গেড়ে বসে মেঘের সেই ক্ষতবিক্ষত মাথাটা নিজের বাম বাহুর ওপর তুলে নিল। অন্য হাত দিয়ে মেঘের নরম গালে আলতো করে চাপড় মারতে মারতে উম্মাদের মতো চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মেয়ে, চোখ খোলো বলছে। অজ্ঞান কেন হলে? এই শীর্ষ কার্দারের সামনে দাঁড়িয়ে থাকার সাহস তোর হয়, আর এই সামান্য কটা কুকুরের মরণ দেখে তুই চোখ বুঝে ফেললি? চোখ খোল, ওদের আসল শাস্তি তো এখনো বাকি। ওদের শেষ দেখবে না তুই? ওরা তোকে ছোঁয়ার সাহস করেছে। শিশুর বুকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল।
তার প্রাণ ওষ্ঠাগত। মেঘের ওই চেতনাহীন দেহের বিধ্বস্ততা, ওর এই ছিঁড়ে যাওয়া কুর্তি আর উন্মুক্ত অন্তর্বাস মেঝরের চোখের ভেতরে আগুনকে এক অদ্ভুত অপরাধবোধে রূপ দিল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের পরনে থাকা বাংলাদেশ আর্মির খালি শার্টের বোতামগুলো সপাটে খুলে ফেলল। নিজের খালি গায়ে বৃষ্টির জল মেখে সেই চওড়া খালি শার্টটা দিয়ে অত্যন্ত যত্ন ও সম্মানের সাথে মেঘের শরীরের উপরের অংশ সুন্দর করে ঢেকে দিল ও। পাশে তখন মুসার চেতনাহীন দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শিশু এক হাতে মেঘের পিঠ আর অন্য হাতে হাঁটুর নিচে জড়িয়ে ধরে ওকে পাজাগোল করে বুকে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই ঝোপঝাড় মারিয়ে ভারী বুটের শব্দে একদল সশস্ত্র সেনা সদস্য সেখানে এসে উপস্থিত হলো। মুসার ব্যাকআপ কল পেয়ে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে গাড়ি নিয়ে ছুটে এসেছে। স্পটের এই বিভৎস লাশের স্তূপ আর মেজরের রক্তাক্ত শরীর দেখে সেকেন্ড ইন কমান্ড অফিসার স্যালুট টুকে আতঙ্কিত সুরে প্রশ্ন করলো, আর ইউ ওকে স্যার? সৈনিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না শীর্ষ। তার চোখ তখন কেবল তার বুকে লেপ্টে থাকা মেঘের ওই ফ্যাকাশে মুখের দিকে। সে অত্যন্ত বরফ শীতল ও ক্ষিপ্ত গলায় তার আন্ডারে থাকা সৈনিকদের আদেশ দিল, মোসাকে এখনই গাড়িতে তোলা, দ্রুত রামু সিএমএইচে অ্যাডমিট করো ওরে। আর এই যে বাস্টার্ডগুলো মাটিতে পড়ে আছে, এদের এমন ব্যবস্থা করো যেন কাল ভোরে সূর্য ওঠার আগে এদের হাড় গরুড়ো কোনো নিশানে রামুর মাটিতে না থাকে। আর এই ঘটনা যেন পাবলিকলি লিক না হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। সেনা সদস্যরা ক্ষিপ্ততার সাথে মেজরের কমান্ড পালনে নেমে পড়ল। ওদের আর কোনো কিছুর তোয়াক্কা না করে মুখে জড়িয়ে থাকা আতঙ্কিত ও নিথর মেঘকে শক্ত মুঠোয় চেপে ধরে শিশু রাবার বাগানের অন্ধকারের বুক ছিঁড়ে নিজের জিপের দিকে হেঁটে গেল। গবাদি পশুর এই পরিত্যক্ত আস্থা করে চারপাশটা শুধু স্যাঁতস্যাঁতে অন্ধকার আর খড়কুটোর গন্ধ। বাইরে তখনও যেন প্রলয় নেমেছে। বড় বড় গর্জন তুলে তীব্র কালবৈশাখী ঝড় বইছে পুরো রামু উপজেলা জুড়ে। এই ঘন অন্ধকারের মাঝে ঝড়ের তাণ্ডবে রাস্তাঘাট প্রায় বন্ধ। গাছপালা ভেঙে পড়ার শব্দ আসছে দূর থেকে। এমন মরণ ঝুঁকির মাঝে এই বিভস্ত মেয়েটাকে নিয়ে সেনানিবাসের কোয়ার্টারে ফেরা এক প্রকার অসম্ভব ছিল। তাই প্রতিমধ্যেই এই ফাঁকা ভাঙ্গা চোরা আস্থা করে মেঘকে নিয়ে সাময়িক ঠাঁই নিয়েছে সেসব। ভিতরের এক কোণা থেকে শুকনো খড়ের গাদার ওপর সে মেঘকে শুইয়ে দিয়েছে পরম যত্নে। নিজের খালি শার্টে মেঘের ক্ষতবিক্ষত শরীরটা ঢেকে দিয়ে ও পাশেই বসে আছে। চোখ দুটো তার নিবদ্ধ বাইরের অন্ধকারের পানে, কান খাড়া করে রেখেছে যে কোনো বিপদের আশঙ্কায়। হঠাৎ এক তীব্র আলোয় আকাশ ছিঁড়ে বিছড়ি চমকে উঠল। সেই ক্ষণিকের আলোয় শীর্ষ তাকালো মেঘের ফ্যাকাশে নিথর মুখটার দিকে। অন্ধকারের মাঝেও এই মায়াবী রূপ যেন শিশুর চোখে স্পষ্ট ভাসছে। মেঘের সেই বখাটেদের কামড় ক্ষত হওয়া কোমল গালের ওপর নিজের ডান গালের হাতের আঙ্গুলগুলো আলতো করে ছোঁয়ালো ও। ওর বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। শিশু আর নিজেকে ধরে রাখতে না পেরে একটু ঝুঁকে মেঘের ললাটে অগ্রভাগে নিজের ঠোঁট দুটো শক্ত করে দাবালো। চোখ বন্ধ করে এই গভীর নির্জনতায় সে মেঘের পবিত্র সান্নিধ্য অনুভব করার চেষ্টা করলো। এতক্ষণ ধরে শীর্ষের বুকের মাঝে বয়ে চলা খুনের যে দামামা ঝড় উঠেছিল তা এই ছোঁয়ায় মুহূর্তে এক শান্ত শীতল রূপ নিল। সে গভীর এক ঘোরের মাঝে মেঘের সারা আননে নিজের ঠোঁট বুলিয়ে দিল, যেন বখাটেদের দেওয়া প্রতিটা নোংরা স্পর্শ সে নিজের ভালোবাসা দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়। তারপর মাথাটা মেঘের নিথর বুকের ওপর আলতো করে রেখে ওকে বুকে দুই বাহুর শক্ত বাঁধনে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, তোরকে চলে আমি একেবারে শেষ হয়ে যেতাম জান। তুই ধর্ষিত হবা যাই হ, তুই সমাজ সংসারের চোখ অপবিত্র হ, তবুও তুই আমার, শুধু আমার। আজ আজ যদি একটুখানি দেরি হতো, ছুটে গিয়ে যদি তোকে অক্ষতে না পেতাম, বিশ্বাস কর আমি মরে যেতাম জান। এই শীর্ষ কার্যের স্রেফ মরে যেত। এতটা সময়ের কঠিন ব্যবধানে নিজের সমস্ত আর্মির অহংকার আর কঠোরতা ভেঙে চুরমার করে দিয়ে দুই ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল শিশুর চোখ থেকে। সে জল গিয়ে মিশে গেল মেঘের গলার ভেজা ত্বকে। নিজের জীবনের প্রথম পরাজয়টা আজ সে টের পাচ্ছে। বারবার মেজরের মনে হচ্ছে সে ব্যর্থ। তার এত বড় গোয়েন্দা নেটওয়ার্ক, এত কড়া নজরদারির পরেও সে নিজের মেঘকে সঠিক সিকিউরিটি দিতে পারেনি। এই অপরাধবোধ তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সে মেঘের গলার কাছে মুখ গুজে আবারও একবার গভীর আবেগে ফিসফিসিয়ে বলল,
তোর দেহের প্রতিটা ক্ষত, প্রতিটা কলঙ্ক আমার কাছে স্বর্গের পুষ্পরঞ্জিত মালার মতো পবিত্র। তুই যেমনই হোস, যে অবস্থাতে থাকিস না কেন, তুই শুধু আমার রে অবুঝ মেয়ে, শুধু আমার। এখন তুই আমার। মেঘের দেহের মৃদু নড়াচড়া আর উলট পালট হওয়ার শ্বাস টের পেয়ে শিশু চট করে ওর বুকের ওপর থেকে মাথা সরিয়ে একটু দূরত্ব বজায় রাখলো। ঠিক মিনিট তিনেক পরে মেঘের ভারী হয়ে থাকা চোখের পাতা দুটো আধো আধো করে উন্মুক্ত হতে শুরু করলো, কিন্তু চোখ মেলতেই ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই ওর দৃষ্টির সামনে প্রকাশিত হলো না। ধীরে ধীরে অবচেতন মস্তিষ্ক যখন ওকে রাবার বাগানের সেই নারকীয় ঘটনার কথা একে একে মনে করিয়ে দিতে লাগলো, অমনি এক তীব্র আতঙ্কিত ভীতি নতুন করে ওর বুকে এসে জেঁকে বসলো। ও এক ঝটকায় ধরফড়িয়ে খড়ের গাদার উপর উঠে বসলো। আমি কোথায়? রাইসা, তানিয়া? মেঘের সে কাঁপা কাঁপা ভীতু গলা কর্ণগহ্বরে যেতেই মাটির ওপর অন্ধকারের আড়ালে বসে থাকা শিষ্য এক শান্ত ও গম্ভীর গলায় বলে উঠল, শান্ত হও। আপাতত আমরা একটা পরিত্যক্ত গরু রাস্তা করে রয়েছে। মেজর সাহেব? অন্ধকার ছিঁড়ে এই চিরপরিচিত ধারালো অথচ ভরসাজনক কণ্ঠস্বর কানে যেতেই মেঘ একদম হতবাক হয়ে গেল। নিজের কানকে বিশ্বাসই করতে না পেরে সে যেন মনে মনে এক পরিস্থিতির সত্যতা যাচাই করে নিতে চাইল। ওদিকে মেঘের ওই কাঁপানো ঠোঁটে মেজর সাহেব সম্বোধনটা শিষ্যর কাছে বরাবরের মতোই বড় শ্রুতিমধুর আর পরম কর্ণ শান্তিময় লাগলো। কি এক জাদুকরী টান আছে এই দুটো শব্দের মাঝে, তা শিষ্যর জানা নেই। আর জানলেও এই মুহূর্তে নিজের ভেতরের প্রশান্তির কারণটা সে কোনোভাবেই রোধ করতে চাইতো না। আমি। শিশু অন্ধকারে মাথা নেড়ে সায় দিল। কিন্তু কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এখানে এত অন্ধকার। মেঘ দুই হাত সামনে বাড়িয়ে অন্ধকারের দেয়াল হাত বাড়ানোর চেষ্টা করলো। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখানে কোনো বিদ্যুৎ নেই। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে খড়ের ওপর নিজের হাঁটু দুটো বুকের সাথে টেনে গুটিসুটি মেরে বসে রইল। একটু আগে যে মেয়েটি নরপশুদের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে দৌড়াচ্ছিল, সে চঞ্চল মেয়েটি কেন যেন এখন এই হিংস্র মিলিটারির মেজরের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আছে বলে মনে হচ্ছে। হঠাৎ করেই রাবার বাগানের সেই অপবিত্র নোংরা স্পর্শগুলো সারা কায়ায় লেগে আছে মনে হতে মেঘের গা রিরি করে উঠল। সে এক তীব্র ঘৃণায় নিজের দুই হাত দিয়ে শরীরের চামড়া ঘষে ঘষে যেন সেই নোংরা দাগগুলো উঠাতে লাগলো, কিন্তু হাতটা নিজের বাহুর ওপর দিতে আচমকা চমকে উঠল, কারণ এখানে ওর নিজের সিল্কের কুর্তির ছেঁড়া কাপড়ের পরিবর্তে অন্য এক রাজকীয় কাপড় অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কাপড়টা ভীষণ মোলায়েম আর তা থেকে অত্যন্ত মিষ্টি এক সুবাস ছড়াচ্ছে। মেঘ একটু থমকে গিয়ে নিজের বুকের কাছে হাত রাখতেই বুঝতে পারলো এটা ওর নিজের ওড়না বা জামা নয়, বরং আস্ত একটা পুরুষালী শার্টের অস্তিত্ব। অন্ধকারের মাঝে কাপড়ের কলারটা আলতো করে নিজের নাকের কাছে টেনে নিতেই মেঘের বুকের ভেতরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। ও এক লহমায় নিশ্চিত হয়ে গেল যে এটা স্বয়ং মেজর শিষ্য কার্তারের গায়ের শার্ট, কারণ এই কাপড়ের সুতোয় সুতোয় মিশে আছে শিষ্যর সেই চেনা সিগনেচার সুবাস। দামি তামাক আর কাঠের করা নোটের মিশ্রণে তৈরি টমফোর্ড টোব্যাকো ভ্যানিল পারফিউমের রাজকীয় স্মেল, তার সাথে মেজরের শরীরের পুরুষালী ঘামমার্ত স্মেল মিলেমিশে এমন এক তীব্র মায়াবী টান তৈরি করেছে যা এই দুর্যোগের রাতেও মেঘের অবাধ্য মনকে এক অচেনা ঘড়ির মাঝে আচ্ছন্ন করে টানতে লাগলো। এতক্ষণ নিকষ আধারে থাকার ফলে হুট করেই চোখের সামনে ওর তীব্র আলোয় অস্তিত্ব অনুভব করতে মেঘের কপালটা কুঁচকে গেল। ও দুই হাতে চোখ দুটো আড়াল করে এদিক ওদিক তাকাতেই দেখলো পরিত্যক্ত আস্তাকুড়ের এক কোণে পড়ে থাকা একটা বড় কাঠের লাঠির মাথায় শুকনো খড় আর চটের বস্তা পিছিয়ে মশাল বানিয়ে আগুন জ্বালাচ্ছে শীর্ষ। আগুনের সেই লেলিহান শিখায় তাণ্ডবের সারা ঘরের কাঠে আর মাটির দেয়ালে আলো ছায়ার এক মায়াবী রশ্মির চলাচল বেড়ে গেছে। তুমি রামুর রাবার বাগানে ভর সন্ধ্যায় একা একা কি করছিলে মেঘালয়? আচমকা শিষ্যের এমন গম্ভীর ও রাশভারী প্রশ্ন শুনে মেঘ নিজের চোখের ওপর থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেজরের দিকে। আগুনের আলোয় ও স্পষ্ট দেখতে পেল শীর্ষ শরীরে এখন আর খাকি শার্টটা নেই। ওর পরনে কেবল একটা ডার্ক গ্রিন কালারের ট্যাঙ্ক টপ আর আর্মি ট্রাউজার।
এর বেশি কিছুই নেই। ট্যাঙ্কটপের ফাঁক করে শিষ্যর চওড়া ছাতি, সুগঠিত পেশিবহুল দুই বাহু আর খাঁজে খাঁজে থাকা সুঠাম শরীরটা আগুনের আলোয় চকচক করছে। ডান বাহুর সেই চিলতে ক্ষতের রক্ত এখন জমাট বেঁধে কালো হয়ে আছে। মেঘের এমন পুরুষালী অবয়ব দেখে এক লহমায় তীব্র লজ্জায় লাগলেও সন্ধ্যার সেই বিভৎস স্মৃতি মনে আসতেই ও ভেতর ভেতর আবার অস্থির হয়ে পড়ে। সেই মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আমি ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? ভালো কথা, কিন্তু তোমার ফ্যামিলি কোথায় ছিল? এত বড় একটি বিপদের সম্মুখীন হলে এই নরপশুরও তোমার গায়ে হাত তোলার সাহস করলো, অথচ তোমার ফ্যামিলির কাউকে আমি কোথাও দেখতে পাইনি। কেন? শিশুর প্রতিটি প্রশ্ন যেন এক একটা তীরের মতো এসে বিঁধছে মেঘের বুকে। ও বুঝতে পারলো না মেজর কিভাবে ঠিক সময় ওখানে পৌঁছালো। সে নিজের নখ খুঁড়তে খুঁড়তে আমতা আমতা করতে লাগলো। মেঘকে ওভাবে চুপ করে থাকতে দেখে শিশু এবার বাঘের মতো ধমকে উঠল। কি হলো? মুখ বন্ধ করে আছো কেন? উত্তর দাও। শিশু সে বর্জ্যকঠিন ধমক শুনেই মেঘের ভেতরে 17 বছরের মেয়েটি ভয়ে কেঁপে উঠল। ও আর কোনো কিছু লুকানোর সাহসই পেল না। কাঁপা কাঁপা গলায় এক নিঃশব্দে সব সত্যিই বলে দিল। কিভাবে ও ফ্যামিলিকে না জানিয়ে মায়ের বারণ অমান্য করে তাকে মিথ্যে বলে বাবার অজান্তে বন্ধুদের সাথে ঢাকা থেকে পালিয়ে এসেছে। যদিও এসব শিষ্যের জানা, তবুও মেঘের মুখ থেকে সবটা শোনা শেষ হতেই শিষ্য এক প্রকার চেঁচিয়ে উঠল। তুমি কি পাগল মেঘালয়া? বর্তমান বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কেমন তা তোমার জানা নেই? কোন সাহসে, কিসের ভিত্তিতে একটা মেয়ে হয়ে একা একা ঢাকা থেকে চট্টগ্রাম এসছো? আর কাকে নিয়ে এসেছিলে নির্জন বাগানে? আমার আমার ফ্রেন্ডসরা ছিল সাথে। মেঘের গলা বুঝে এলো। শিষ্য এবার এক চরম তাচ্ছিল্যের হাসি হাসল। ওর চোখ দুটোই তখন জ্বলছে উপহাসের আগুন। ফ্রেন্ডস? তা তোমার সেই সো কল্ড মহান বন্ধুরা এখন সবাই কোথায়? বিপদের সময় তারা তোমাকে কোন চুলে ফেলে রেখে চলে গেল? মেঘ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ওর নিজের বুকের ভেতরটাও এখন এই একই প্রশ্নে তোলপাড় হচ্ছে। রাইসা, ফাতেমা, তানিয়া, ওরা কি একবারের জন্য হলেও পিছনে ফিরে তাকায়নি? ওরা কি দেখেনি মেঘ ওদের সাথে নেই? কীভাবে নিজেদের খেয়ালে মেঘকে ওভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেল ওরা? মেঘ কোনো ভেবে কুল পায় না। ওর চোখ ফেটে আবার জল আসার উপক্রম হলো। শিশু লাঠিটা মাটিতে গুজে মেঘের ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। আগুনের আলোয় ওর মুখটা এখন এক নিষ্ঠুর শাসকের মতো দেখাচ্ছে। সে কঠিন গলায় বলল, নিজেরই অতিরিক্ত পাকামো আর অবদ্ধতার জন্য আজ নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছ। এবার বাড়ি ফিরে তোমার ফ্যামিলিকে মুখ দেখাবে কিভাবে? বলতে পারবে তাদের এই সত্যিটা? ভুল, একেবারে ভুল ভাবছেন আপনি। শিশুর মুখ থেকে সব হারিয়েছ শব্দটা শোনা মাত্রই মেঘের ভিতরে সমস্ত নারীত্ব আর আত্মসম্মান একযোগে চিৎকার করে উঠল। সে নিজের গায়ের সেই খাকি শার্টটা শক্ত মুঠোয় বুকে চেপে ধরে খড়ের ওপর হাঁটু গেড়ে বসে তীব্র আকুলতায় চেঁচিয়ে উঠল, আমার আমার সতীত্ব নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি আমার। ওই পুরুষ বাঁচিয়েছিল আমায়। শেষ মুহূর্তে উনি এসে ওই হায়নাদের হাত থেকে আমায় একেবারে অক্ষত বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। কথাটা বলতে বলতেই মেঘের চোখের বাড়ি ধারা গাল ছুঁয়ে শিষ্যর দেওয়া খাকি শার্টের ওপর টুপ টুপ করে পড়তে লাগলো। মেঘ যেন পুরোপুরি হাইপার হয়ে যাচ্ছে। ওর পুরো শরীর কাঁপতে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিন্তু মেঘের এই চরম উতাল পাতাল অবস্থা দেখেও শিষ্য মুখে কোনো বাড়তি অনুভূতির প্রকাশই ঘটায় না। তার ভেতরের কঠোর মিলিটারি সত্তাটা মনে মনেই সায় দেয়। এই মানসিক শান্তিটুকু মেঘের প্রাপ্যই ছিল। নিজের পরিবারের অনুমতি ছাড়া মাকে মিথ্যে বলে এত দূর একা একা চলে আসাটা যে কতটা মারাত্মক ভুল তা ওর মগজে চিরতরে ঢুকে যাওয়া উচিত ছিল। আমি পবিত্র, বিশ্বাস করুন আমি পবিত্র। মেঘ নিজের দুই হাত দিয়ে নিজের চুল টানতে থাকে, নখ দিয়ে আননে আঁচড় কাটতে যায় এক উন্মাদ যন্ত্রণায়। শিশু আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে এসে মেঘের মুখোমুখি খড়ের ওপর বসল। তারপর অত্যন্ত শক্ত অথচ কোমল মুঠোয় মেঘের ছটফট করা দুই হাত নিজের কবজিতে বন্দি করে ওর আত্মঘাতী আঁচড় দেওয়া থেকে বিরত করল। মেঘের চোখের দিকে তাকিয়ে ও বরফ শীতল শান্ত গলায় বলল, এই পৃথিবীতে বিশাল মেঘালয়, এখানে জনসংখ্যা অধিক, কিন্তু আসল মানুষের সংখ্যা বড্ড নগণ্য। চারপাশে শুধু অমানুষের রাজত্ব। তাদের অধিকাংশকে যদি পুরুষ ধরা হয়
তবে পাশে থাকা নারীদের সংখ্যাও নেহাত কম নয়। পুরুষদের সহজে চেনা যায়, কারণ ওরা সরাসরি ভক্ষক। আর নারীরা হলে পেছন থেকে বিনষ্টকারী, ঠিক যেমন তোমার বান্ধবীরা তোমাকে ফেলে চলে গেছে। তুমি এই পৃথিবীর যেখানে যাও না কেন, এই ভক্ষক আর বিনষ্টকারীদের পাবে। তাই যদি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাও, তবে নিজেকে আগে ভেতর থেকে তৈরি করতে হবে। নিজের এই কোমল কায়কে আত্মরক্ষা করার সমস্ত কৌশল তোমাকে জানতে হবে। মেঘের ছটফটানি শিষ্যর এই ভারী ও বাস্তবসম্মত কথার প্রেক্ষিতে থামে না। ও তখনও ফুপিয়ে কাছে। শিষ্য ওর হাত দুটো আলতো করে ছেড়ে দিয়ে ওর চোখের দিকে চাইল। নিজের কাছে তুমি শুদ্ধ মানেই তুমি শুদ্ধ। নিজের বিবেকের কাছে তুমি পবিত্র মানেই তুমি পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী। মনে রেখো, এই দুনিয়ায় এসেছো একা, চলে যেতে হবে একা। সমাজ বা চারপাশের সবাই তোমাকে বিশ্বাস করবে না, আর তাদের বিশ্বাসের সার্টিফিকেটের তোমার কোনো প্রয়োজনও নেই। শিষ্যর এই অদ্ভুত গভীর আর আশ্বস্ত করা পুরুষালী বাণীগুলো যেন এক তীব্র জাদুর মতো কাজ করলো 17 বছরের মেয়েটির ওপর। এতক্ষণে জমে থাকা সমস্ত ভয়, লজ্জা আর মানসিক ট্রমা এক নিমিষে ভেঙে বাঁধ ভাঙল। মেঘ নিজের অজান্তে এক গভীর অবচেতন টানি শিষ্যর সেই চওড়া উন্মুক্ত অনাবৃত বুকে নিজের মাথাটা ঠেকিয়ে দিল। শিষ্য একটু থমকে গেল, তারপর পরম স্নেহে ও অধিকারবোধে মেঘের সেই ভেজা রেশমি মাথায় নিজের একখানা হাত রাখলো। আর মেজরের সেই স্নেহের পরশ পাওয়া মাত্রই নিজের ভেতরের সর্বশক্তি দিয়ে টুকরে চিৎকার করে খেদে উঠল মেঘ। শিষ্য ট্যাং টপটা ওর চোখের জলে মুহূর্তেই ভিজে একাকার হতে লাগলো। সে বারবার হাহাকার করে বলতে থাকলো, ওরা আমায় ছুঁয়েছে মেজো সাহেব, ওরা ওই নোংরা হাতগুলো দিয়ে আমায় খুব বাজেভাবে ছুঁয়েছে। আমি কাল সকালে নিজেকে আয়নার সামনে কি করে দেখবো? আমি কি কুৎসিত, কি বিভৎসনা ছিল ওই দৃশ্যটা। আমি আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। আমায় 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 মেরে ফেলুন আপনি মেজর সাহেব, আল্লাহর ওয়াস্তে আপনার ওই বন্দুক দিয়ে মেরে ফেলুন আমায়। মেঘের এই বুক ফাটা আর্তনাদ শিষ্যর ভিতরের প্রেমিক পুরুষটির হৃৎপিণ্ড যেন ছিঁড়ে ফেলল। সে আর কোনো দূরত্ব না রেখে মেঘকে নিজের স্পাত কঠিন বুকের মাঝে আরও শক্ত করে চেপে ধরল, যেন পৃথিবীর কোনো অপশক্তি আর কোনো দিন এই মেয়েটিকে স্পর্শ করার দুঃসাহস না পায়। সারাটা রাত এভাবেই কেটে গেল। মেজরের চওড়া ছাতিতে মুখ গুজে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্তির চরম সীমায় পৌঁছে গেল মেঘ। গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু শিষ্যর চোখের পাতায় ঘুমের কোনো নাগালি পাওয়া গেল না। সে সারা রাত একভাবে জেগে রইল। বাম হাতে মেঘের পিঠের ওপর মেজরের সেই খাকি শার্টের আবরণটা টেনে রাখলো, আর ডান হাত দিয়ে ওর মাথায় বিলি কেটে দিল। ভোরের দিকে একসময় মশাল বানিয়ে জ্বালানো সেই আগুনটাও পুরোপুরি নিভে ছাই হয়ে গেল। আস্তা করে আবার আবছা অন্ধকার নেমে এলো, তাও নিভল না শিষ্যর চোখের অত্যন্ত পাতা। তার চোখ দুটো অন্ধকারের মাঝেও পাখির মতো জলজল করতে লাগলো। বাইরে তখন ঝড়ের তাণ্ডব কমে এসেছে। ঝুম বৃষ্টির শব্দ এখন মৃদুর ঝিমঝিম শব্দে পরিণত হয়েছে। এই শেষ রাতের নিস্তব্ধতা ছেড়ে কাছে পিঠের কোনো দোকান বা ঘরের এফএম রেডিও হতে বাতাসে ভেসে আসছে এক অতি মনোমুগ্ধকর পুরনো রোম্যান্টিক গানের প্রতিটি ছন্দ, মায়াবী সুর ও লিরিক্স। সেই গানের সুর যেন এই ভাঙ্গা আস্তাকুরের কোমট হাহাকারকে এক লহমায় ভেঙে দিয়ে এই দুই চঞ্চল আর কঠোর হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা আদিম প্রেমিক সত্তাকে এক নতুন ভোরে উজ্জাবিত করার তীব্র তাগাদা নিয়েছে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁচব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখব আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখব আজ সারা দিনটা আমার।